আজকে আমরা বিজ্ঞপ্ত চলাকালীন চেষ্টা করবো সবাই ধৈর্য সহকারে পক্ষে বিপক্ষে প্রত্যেকটা বক্তার কথাগুলো শোনার জন্য। তোমাদের উদ্দেশ্য বলতে চাই, অবশ্যই এখানের মধ্যে শিক্ষণীয় অনেক কিছু আছে। তোমরাও তাদের পরবর্তীতে আমাদের যে বক্তা আছে বক্তাদের কথা অনুসরণ করে তোমরা যে এর থেকে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরবর্তীতে আগামী বছর তোমরা অংশগ্রহণ করতে পারো। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আগামী ভবিষ্যৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটা বর্তমানে বসে আছে চতুর্থ শিল্প বিপ্লবের যোগ হচ্ছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেটা নিয়ে পক্ষের সংসদের কারণে আমরা এটা ক্রস করেছি। আমার স্যারকে স্বাগত জানাই, স্যার বিদেশে চলে আসবে। আপনার এই ক্রস করা হয়েছিল বিষয়টা নিয়ে, সেটা মনে হয় আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু সভাপতি সহ যারা আছেন ওনারা জানেন না, আমি একটু জানিয়ে দিলাম যে আমাদের সক্রিয় চিকিৎসা এই স্কুলের যিনি ক্রসের মাধ্যমে নির্ধারণ করছেন দুইজন বড় ডেকে যে পক্ষে কে যাবেন বিপক্ষে কে যাবেন, এটা ক্রসের মাধ্যমে মার্গলিত হয়েছিল। তো তাদের ধারাবাহিকতায় আজকে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি। সকলের সহযোগিতা কাম্য, আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনবো। বর্তমান যে যুগ চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা ঘরে ঘরে তার উপকার ভোগী এবং ক্ষতিকার দিকও আছে। আমরা চাই সেই সম্পর্কে খুব তথ্যবহুল ঘটনার জন্য আজকে আমরা উপস্থাপনার মধ্যে দেখে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী আছে, বিচারক মন্ডলী আছে তিনজন, আমাদের শ্রদ্ধেয় আমার মাননীয় আমার সহকর্মী সহ সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এ পর্যায়ে বুদ্ধিমত্তা আগামী ভবিষ্যৎ, সেইটা নিয়ে পক্ষ দলের প্রথম বক্তা তার বক্তব্য নিয়ে আসবেন জান্নাতুন নাইমা দীপা। আজকের শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী ভবিষ্যৎ। আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক গবেষক ও বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। কৃত্রিম বুদ্ধিমত্তা কি না জেনেই অনেকে মনে করেন কি ভবিষ্যতে ঘটবো তা মানব জাতিকে ধ্বংসই করে দিবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে এগুলো মানুষের কল্পনা মাত্র। বাস্তবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সহজ ভাষায় প্রকাশ করতে গেলে বলতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটা টুলস, আর এর কাজ হলো কোনো কাজকে সহজ করা যা মানুষের জন্য কঠিন বা সমস্যা সাপেক্ষ এবং উন্নত মানের কাজ করা। আর এই ফাঁকে কোনো ক্ষমতা নেই মানব জাতিকে ধ্বংস করার। তবে এই বিষয়টি নির্ভর করবে কেমনে তার ব্যবহার করছে তার উপর। যেমন একটা ছুরিকে আপনি চাইলে কেক কাটতেও ব্যবহার করতে পারেন, আবার মানুষ কাটতেও। এই ক্ষেত্রে ছুরি দর্শীরা বিষয়টি গ্রহণযোগ্য নয়। প্রতিপক্ষের বন্ধুরা কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আগামী ভবিষ্যৎ না হতো তাহলে আপনারা এতক্ষণে পাতা দিয়ে কাপড় পরে বসে থাকতেন। আজকের বিতর্ক প্রতিযোগিতা এত স্মার্ট করে জামা কাপড় পরে এলেন, তা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে। কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান ছাড়া কি এভাবে জামা কাপড় পরে উপস্থিত হতে পারতেন? প্রশ্ন এলো আপনাদের কাছে। এই যে ব্যানার গুলা দিয়ে এত সুন্দর করে বিমতের আয়োজন করা হয়েছে, ব্যানার গুলো তৈরি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা কম্পিউটারের ব্যবহার হয়নি। যদি আজকের এই পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা না থাকতো তবে আমাদের এই প্রতিযোগিতাটা হতো একটা ছোট্ট কাকের নারী দোষে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা যে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপক্ষে এতগুলো তথ্য আছে উপস্থাপন করবে, তার মধ্যে থেকে তো এমন একটি শব্দ থাকবে যা তারা মোবাইল বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লিখেছে। প্রতিপক্ষের বন্ধুরা আপনারা কি তা অস্বীকার করবেন? প্রতিপক্ষের বলতে আপনাদের মধ্যে থেকে যার ঘর বিদ্যালয় থেকে দূরে সে কি আর বাড়িঘর বিদ্যালয়ে আসেননি? প্রতিপক্ষের বন্ধুরা আজকের দিনে টিউবওয়েল এবং ডিপকল ব্যবহারের মাধ্যমে মাটির এত নিচ থেকে যে পরিষ্কার প্রাণ জুড়ানো পানি খেতে খাচ্ছেন তাও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে, নয়তো আপনাদের পুকুরে বা নালার পানি খেয়ে বেঁচে থাকবেন। ভেবে দেখুন প্রতিপক্ষের বন্ধুরা তর্কের খাতিরে তর্ক করে তর্ক শেষে ক্লান্ত শেষে যেখানে কি আশ্রয় নেবেন তাও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার। আপনারা যে টেবিল চেয়ারে বসে কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে অবস্থান করছেন সেই টেবিল চেয়ার তৈরির ক্ষেত্রেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছিল। আসলে আপনাদের অবস্থা কি হলো আমরা কিন্তু তার কাছে আমার আপনারা আবার এইটুকু দিবেন না কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহারের ফলে বিভিন্ন স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিচ্ছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আপনারা প্রয়োজন মতো ব্যবহারের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তার গায়ে আর খালি আমাকে অতিরিক্ত ব্যবহার করুন। তাছাড়া আপনাদেরকে কোনো বেসিক সেন্স নেই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কিছু নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী ব্যবহার করতে হবে। আমার বৃষ্টিতে বৃষ্টি জ্বর হলো সব থেকে হয় বৃষ্টির উপর। এরপরে 2020 সালে যে করোনা মহামারী হয়েছিল ফলে প্রায় শত শত মানুষ মারা যেত দিনে। এই সময় যদি করোনা ভ্যাকসিন আবিষ্কার না হতো
দেশে কয়জন মানুষ বেঁচে থাকতো? আইন প্রতিপক্ষের মধ্যে আপনারা বেঁচে থাকতেন কিনা সন্দেহ। কয়েকদিন আগে যে সুরক্ষা দেওয়া হয়েছিল তা কেন মেরেছিলেন? যদি কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী ভবিষ্যৎ না হয়, এইসব টিকা তৈরিতে কি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়নি? ইদানিং বেশিরভাগ কিছু কথা শোনা যাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে বেকার দলছটা বেকারই বৃদ্ধি পাচ্ছে। যদি অলসতার কথা বলি তবে একটা উদাহরণ দিই। ধরুন একটা বৃদ্ধ মহিলা একা থাকে, তিনি অসুস্থ, ওনার পক্ষে কাজ করা বা বাজার করা কষ্টের বিষয়, তবে তিনি এসব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারেন। অর্থাৎ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা এমন মানুষের জন্য যারা বিপদে আছেন বা অনেক ব্যস্ত সময় বাঁচাতে চান, আর সেই কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের জন্য নয় যারা সুস্থ সবল, যাদের সময় আছে। বেকারত্বের কথা বলে আমি বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের সংস্থান তৈরি করছে, কেননা মাননীয় মডারেটর কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে চলতে পারে না, মানুষকে চালাতে হয়। তাই যাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান নেই তারাই বেকারত্বের কথাগুলো বলবে। কেউ যদি কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জ্ঞান অর্জন করেন তবে তারা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারে, কিন্তু তারা তো নাচতে না জানলে বলতে উঠান বাঁকা। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের মূল জিনিসই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই তো ভারতে 5 বছর থেকে বাচ্চাদের কোডিং শেখানো হচ্ছে, কিন্তু আমাদের এই দেশে মানুষ এখনো বিষয়টি উপলব্ধি করতে পারেনি। ভারতের অনিত গণিতে পাওয়া যায় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের অনিত গণিতে কি পাওয়া যায় তাই আপনারা ভালো জানেন। প্রতিপক্ষের বন্ধুরা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে পজিটিভ থাকার চেষ্টা করেন। একটা গ্লাসে অর্ধেক পানি লাগিয়ে দেখবেন অর্ধেক পানি আছে, এটা দেখবেন না অর্ধেক পানি নেই। আর প্রতিপক্ষের বন্ধুরা আপনারা আজ ডিজিটাল বাংলাদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপক্ষে যে যুক্তি তুলে ধরবেন, আমি বলবো এটা আপনারা এই দেশে নয়, এই পৃথিবীতেই থাকার যোগ্য নয়। এই যে দেখুন আপনার প্রতিপক্ষ বন্ধুরা আপনাদের দলে দুজন সহকারীদের হাতে ওয়াচ করে এসেছে, বই পড়ে এসেছে, কিসের জন্য? উপকারের জন্য। আসলে আপনারা সকল ধরনের সুবিধা ঠিকই ভোগ করছেন, দিন শেষে মানতে পারছেন না। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যদি তথ্য দিয়ে যাচ্ছে, আপনারা যদি ধৈর্য সহকারে না শোনো তাহলে এটা যতটুকু হওয়া দরকার অবশ্যই ততটুকু হবে। এরপরে যারা বক্তব্যটা শোনা তার প্রথম বক্তার বক্তব্যের মধ্যে বলেছে বিচার মানে কাল গাছ আমার। আমি আরেকটা কথা নোট করেছি যে বলা হয়েছে আজকে বেশ শুনে বলেছে রেখেছো বাঙালি করে মানুষ করনি বলেছে এই কথাটা প্রথম বক্তা নিয়ে আসছে, তার পরিপ্রেক্ষিতে তারা তার এই কথায় এবার আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা বক্তব্য নিয়ে আসছেন তার আগে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে যিনি আমাদের আজকে অনুষ্ঠানটা সুন্দরমণ্ডিত করার জন্য আজকে অনুষ্ঠানের সভাপতি আমাদের সামনে রয়েছেন বিদ্যালয়ের সুদক্ষ প্রধান শিক্ষক মাহবুব খালেদ স্যার। আমাদের সকলের পক্ষ থেকে স্যারকে দাঁড়িয়ে আমরা একটু অভিবাদন জানাবো। আসবে তার বক্তব্য নিয়ে আমরা যেখানে তালিকা সেখানে থাকবো বাইরে কিছু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা আমার জন্য ভালো, আমি তো অস্বীকার করছি না, কিন্তু এরকম ব্যবহার আগামী দিনে ধ্বংস করবে তা কিন্তু আপনারা বুঝতেছেন প্রতিপক্ষ বন্ধুরা। কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কার তিনি নিজে এখন চিন্তিত। তিনি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে প্রায় একাংশ মানুষ এরকম ব্যবহার করছে, ফলে আগামী দিনে ধ্বংস হয়ে পড়ে। আপনি যে কিছুক্ষণ আগে বললেন বাইরে অলিতে গলিতে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, আমাদের দেশে কোথায় পাওয়া যাচ্ছে? আমাদের দেশে কিভাবে পাওয়া যাবে? আমাদের দেশে তো সবাই স্মার্টফোন নিয়ে বসে আছে। এখন করেন মাধ্যমে মানুষ এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে এবং ফ্রি ফায়ার পাবজি বলে বিভিন্ন ধরনের খেলে খেলে আমাদের দেশে যেখানে রেস্টুরেন্টে বসে থাকা কথা ছিল বই নিয়ে বই পড়ে বিভিন্ন ধরনের শিক্ষকের কাজ নিয়ে, সেখানে আসলে তাদের সময় কাটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট থেকে ফ্রি ফায়ার পাবজির মতো বিভিন্ন ধরনের গেমস খেলে। আমার ভাই সপ্তম শ্রেণীতে পড়ে, সে সারাদিন ফ্রি ফায়ার মতো গেমস খেলে, সে আমার কথা শুনতে রাজি হয় না, সে বেকারের পর গ্রামারের টেন্স উৎপাদন কিছুই পারে না। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তা দায়ী নয়। আপনারা কি বলতে পারবেন এটা কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার নয়? তাছাড়া আমার সেকেন্ড নাম্বার পয়েন্ট হলো পানি দূষণ ও পানি দূষণ। আপনারা কি বড় যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন করছেন, আপনার কি ধরনের ব্যবস্থা করে রেখেছে? জীবজগতের জন্য বৈচিত্র্যময় বিভিন্ন ক্ষতিকর প্রভাব ফেলছে না এবং পানিতে বিভিন্ন
রাসায়নিক পর্যায়ে ব্যবহার করেছেন তা ব্যবহারে কি পানিতে যেখানে জীব আছে তার যে মৃত্যু প্রতিফলিত হচ্ছে না তা কি বলতে পারবে? আমাদের আগামী প্রজন্মকে বলতে পারবে বাংলাদেশ নদী মাতৃক দেশ। এর উত্তর কিন্তু দিয়ে যাবে প্রতিপক্ষ বন্ধুরা। আমাদের স্মার্ট পয়েন্ট করে চিন্তার দিলাম সব আজ যে জাতিগত বিষয়ে চিন্তা করছে আজকে মানুষ অবশ্য সময় কাটাচ্ছে মোবাইলের সাথে বিভিন্ন দেখে এটাকে বিভিন্ন চিন্তা সময় পাচ্ছেটা কোথায় 1947 সালে 1991 সালে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে শীতল যুদ্ধ হয়েছে এটা কিন্তু চিন্তা ভাবনার রেকর্ড। 1947 সালে 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে আর পারমাণবিক বোমা ফেলেছিল। এতে নাগাসাকিতে 60,000 মানুষ এবং হিরোশিমাতে 40,000 মানুষ মারা যায় এবং প্রভুত্ব লাভ করে প্রায় 2 কোটি মানুষ। এরপর কিন্তু এখনো আছে এটা কি বুদ্ধিমত্তার অপব্যবহার নয়? তাছাড়া আপনারা যে বলছেন আপনারা বলতে পারবেন ঠিক বুঝতে পারবেন ব্যবহার করে কেউ তার কাজ নিজে ঠিক মতো বা কাজ করছে এটা কি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নয়? গোপনীয়তার উঠে কৃত্রিম সিস্টেম বিপুল পরিমাণে ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে যা শস্য অপব্যবহার করা যেতে পারে। সচেতনতা কিছু এআই সিস্টেম অস্বচ্ছ হতে পারে তারা কিভাবে সিদ্ধান্তে পৌঁছায় তা বোঝা কঠিন হয়ে পড়ে। নৈতিক দ্বিধা এআই জটিল নদীর প্রশ্ন উপস্থাপন করতে পারে যেমন মানুষের মঙ্গলের চিন্তা কথা লাভকে অগ্রাধিকার দেওয়া কখনো নৈতিক কিরাম জবাবদিহিতার অভাব। এআই সিস্টেম গুলো মানুষের তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারে ঠিক আছে তাদের কাজ বা ত্রুটির জন্য তাদের জবাবদিহি করা কঠিন করতে এসব থেকে বুদ্ধিমত্তা অভাব ব্যবহারের জন্য অবশ্যই তার রেডিয়েশন এখনো আমরা সেটা বয়ে বেড়াচ্ছি সেই বক্তৃতা সে তুলে ধরেছে। এবার দ্বিতীয় পর্যায়ে বক্তা প্রথম পক্ষে যে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আমরা আশা রাখছি আসবে সুকন্যা দাস। আমি অডিয়েন্স থেকে আশা করবো যে এখানে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন হয় আমরা করতালির মাধ্যমে তাদেরকে সবাইকে বলছি যারা কথা বলছেন তাদের থেকে এখানে আমি তাদেরকে তোলে জ্ঞান জানবো তুই জ্ঞান করতে না হলে কিন্তু এখানে সমাধান দেখতে হবে ওটা জোর করতে না তুই জ্ঞান করা চিল্লাচ্ছেন কেন বসে চোখা থাকলে এখানে যাই ধন্যবাদ মানি হলে আমি সুযোগ প্রদানের জন্য বুদ্ধিমত্তার বর্তমান অবদান ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু তাই আমি কিছু বলবো যাতে আপনারাও বুঝতে পারেন যে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কেন আর এর মাধ্যমে ভবিষ্যতে কথাগুলো করা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের এমন সব প্রশ্নের উত্তর দিচ্ছে যা হাজার বছরের গবেষণার পরে আমরা জানতে পারিনি। আরে তথ্যগুলো কি আপনারা আমার কাছে অনুমান আছে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া আর ভবিষ্যতে কি আসবে? প্রতিপক্ষ বলুন সত্য হলো কৃত্রিম আমাদের মহানের বর্তমানের পক্ষে এটি মানুষের পক্ষে অসুখ থাকে অশুভ কাজকে সম্মান করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিটি প্রবৃত্তি শুনে দেখতে নিরাপদ এবং কার্যকর করতে হয়েছে। আপনারা তো আপনাদের আপনাদের সাথে কথা বলেন সেটাও স্যাটেলাইটের মাধ্যমে প্রতিপক্ষ বন্ধুরা এটাও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে আপনাদের প্রশ্নটা যে কি এটাও কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে। আর যে প্রতিপক্ষ বন্ধুগণ আপনারা যে ইনফ্রাস্ট্রাকচার জলবায়ুর কথা বলে গেলেন জলবায়ুর কথা বলে গেলেন প্রযুক্তির কারণে যে পরিবর্তন হচ্ছে তাহলে আমি বলতে শুনি আপনারা এখন দায়িত্বশীল হচ্ছিল আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তার অবব্যবহারের কারণে হয়ে বিকশিত হচ্ছে। আপনারা অস্বীকার করতে পারেন আপনাকে অস্বীকার করতে ব্যবহার করছেন না প্রতিপক্ষ বন্ধুগণ আপনার সীমিত হচ্ছেন না। আচ্ছা এগুলো থাক আমাদের দেশে যে যখন তুমি জলবায়ু পরিবর্তন হচ্ছে এই খবরগুলি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমাদের কাছে আসছে। যদি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধ করি তবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই দেশ কি আর থাকবে? আজ থেকে 50 বছর আগে দুর্ভিক্ষ দেখা দিল একটা দুর্ভিক্ষ হলেই তো আমাদের দেশে মূল ধ্বংস প্রায় আর এইসব দুর্ভিক্ষ করতে মানুষের অনেক সময় লাগতো মাননীয় এখন কি আর তেমন খুব সমস্যা দেখা দিচ্ছে দেশে একটা সুন্দর পর্যায়ে আসেনি ঠিক তেমনই ভবিষ্যতে এই দেশে একটা সুন্দর পর্যায়ে যদি মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সচেতন হয়। আজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কঙ্গল এবং জাতি বসবাসযোগ্য পরিবেশ তৈরির পরিকল্পনা চলছে। যখন উন্নত দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘুরে ঘুরে পাড়ি দিচ্ছে তখন আমরা কি কেবল উপরে সামনে নষ্ট করবো? প্রযুক্তি এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে থাকবো কেন? কৃষি ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়
মানের ড্রোন সেন্সর ব্যবহার করে ফসলের স্বাস্থ্য নিরীক্ষণ করে। এতেও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। যারা মনে করেন প্রযুক্তি শুধু শিল্পে কাজ করে তারা দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শুরু করে খাবারের প্লেট উন্নতি আসছে। আমরা যদি আজকের দিনে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধ করি তবে আপনাদের কি মনে হয় এই দেশকে থাকবে? সমুদ্রের উচ্চতার হিমবাহ, এর খবর বড় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, ভূমিকম্পের মাত্রা আমাদের দেশের ওপর কোন প্রতিদিন করা আঘাত আনতে পারে। এরপর সমুদ্রের মাঝে কোনো বড় বিপদ হলে বা জাহাজ দুর্ঘটনা ঘটলে আমরা কেমনি জানবো? কেমনি দেশ শিশু থেকে রক্ষা করবো? বলুন আপনারা। প্রতিপক্ষ বন্ধুরা, আপনারা যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনাদের মারা করে আপনারা কোন অবস্থায় আছেন ও সেটা দেখার জন্য সেটা দেখার চেষ্টা করেনি। এরপর আমাদের টিচাররা যে স্মার্ট টিভি বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রেনিং নিয়েছে তাদেরকে তাদের বিদ্যালয়ে কি উন্নতি হয়নি? এখন কি আপনারা বলছেন যে আমরা আমাদের বিদ্যালয়টাকে পিছিয়ে নিয়ে যাই? প্রতিপক্ষের বন্ধুরা, আপনারা কেন বুঝতে পারছেন না আমাদের আগামী ভবিষ্যৎ অদ্ভুত কৃত্রিম বুদ্ধিমত্তা? যদি এটা আপনারা স্বীকার করেন তবে আপনাদের কাছে প্রশ্ন হলো কোন জিনিসের উপর আপনারা আপনাদের ভবিষ্যৎ কথা ভাবছেন? আপনাদের তো আর কেউ ভবিষ্যৎ উপহার দিবে না। তাই বুঝতে শিখুন কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতন হতে শিখুন। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আশা করি আমি আপনাদের যুক্তির মধ্যে আমার প্রশ্নের উত্তরগুলো পাবো। আপনারা যে বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঝুঁকিপূর্ণ, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া মহাকাশ গবেষণা বিকল্প কি? মঙ্গলকে চাঁদে মতো দূরবর্তী দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনাদের মতো মানুষদের কত সম্ভব? কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া মহাকাশ গবেষণার খরচ বহুগুণ বেড়ে যাবে এবং সময় লাগবে কয়েক গুণ বেশি। মানুষ যুক্তি দিয়ে কি বিশাল কর্মযুক্ত সম্ভব? আপনারা কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে বলেছেন, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তো মানুষের নিয়ন্ত্রণে থাকে। প্রযুক্তিগত উন্নয়ন বন্ধ করি কি আমরা গবেষণার থামিয়ে দেবো? প্রথম বক্তা বলেছেন যে ওনার ভাই গেমে আসক্ত, এটি তো আপনাদের কারণে হচ্ছে। অপব্যবহারটা আপনার ভাই করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে না যে আমাকে অপব্যবহার করা, আমাকে যে গেম খেলো, এটা আমি বলে দিতে পারেন। সর্বশেষ একজন বলে ধন্যবাদ সবাইকে। এবং প্রযুক্তির আরো আমরা আরো বেশি শুনতে চাই। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সাবা আক্তার। সম্মানিত সভাপতি, অবশ্যই সকল সভাপতিদের জন্য আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজ আমার মূল বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আমার ভবিষ্যৎ। সম্মানের কারণে আমি এই বিভাগে অংশগ্রহণ করেছি। স্টিভেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক পর্যন্ত বিশ্বের বিভিন্ন শীর্ষের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী মানব জাতির জন্য হুমকি স্বরূপ। এই বিষয়টা হয়তো আমার পরিপক্ষ দলের বন্ধুরা হয়তো জানেন না। প্রথমে আমি আমার ভুলের পরের দিকে যাই। আমার প্রথম ভুলের পরে হলো অনলাইনে খেলা বেচা। অনলাইনে খেলা বেচার মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। কারণ অনলাইনের মধ্যে যে কমেডি দেখতে সুন্দর এবং দেখতে পারে এবং বিভিন্ন রাইডিং এর মাধ্যমে আকর্ষণীয় করে তখন, কিন্তু যখন মানুষ কমেডি কিনে তখন দেখে যে অনলাইনে পণ্য আর কমেডির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে বিষয়টি বলা যায় যে সত্য করে না শোনা হয় না। আপনারা বলছেন যে প্রযুক্তি আমাদের সেবা দিয়েছে। কোন ধরনের প্রযুক্তি আমাদের সেবা দিয়েছে? আধুনিক প্রযুক্তি আমাদের সেবা দিয়েছে অনলাইনে কেনা বিচার থেকে। দেখুন এদিকে সচেতন প্রতিপক্ষ দলের বন্ধুরা, এই প্রশ্নে আমি আপনাদেরকে ছড়ে দিতে চাই। এবার আসি আমার দিকে সাইবার বুলিং। বিভিন্ন ধরনের কাজকে সাইবার বুলিং এর অন্যতম হিসেবে বলা যায়। যেমন মোবাইল ফোন, কম্পিউটার এবং যে কোনো টিমের সাহায্যে একজন মানুষকে হ্যারাস বা বিভ্রান্তমূলক কথা বলে তাকে অপমানিত করা যায়। এবং সাইবার বুলিং এর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন আত্মবিশ্বাস কমে যাওয়া। যারা সাধারণত সাইবার বুলিং তাদের নিজের আত্মবিশ্বাস পর্যন্ত কমে যায় এবং তারা একটি কাজ করতে মনের মধ্যে দ্বিধাবোধ কাজ করেন এবং তারা তাদের বিভিন্ন কাজের প্রতি অনীহা সৃষ্টি ফলে তাদের কোনো কাজের প্রতি মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে এবং তার বিচ্ছিন্নতার কারণে অসংখ্যের সাথে মেলামেশা করে এবং মাদকাসক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়। এদিকে প্রযুক্তির অবহেলার কারণে প্রযুক্তি আমাদের কতটুকু ক্ষতিকর পর্যায়ের মধ্যে নিয়ে যায়। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই অসুস্থতা আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে জানতে চাইব।
পরিশেষে বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার একটি খারাপ দিক হলো মানহানি করে মানুষের আত্মহত্যা, যেটি সমাজে নারীদের জন্য হুমকি স্বরূপ। তাছাড়া প্রতারক বা হ্যাকাররা তাদের গোপনীয় তথ্য হ্যাক করে নারীদের দূরে বাস করে নিচ্ছে, ফলে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়া মানুষের কণ্ঠস্বর এবং কথা বলার ভঙ্গি এবং চেহারা পরিবর্তন করে একটি অপরিচিত ছবি বা ভিডিও বানানো হচ্ছে। এরপরে মানুষের মানহানি হয়, আত্মহত্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে প্রযুক্তির অবকাঠামো কিন্তু অনেকে চলে গেছে। খাইবা পরিবার উপযোগিত নারীর সমস্যা নিরক্ষরতা সহ একই বিষয় আমরা এবার দুই দল বক্তার কথা শুনেছি। এবার তৃতীয় বক্তা পক্ষ দলের থেকে আসবে জয়নাল দেব। আমরা আরো কিছু চমৎকার দিতে চাই। দিন সপ্তাহ মাস প্রত্যুত্তর আসতে হলে মাননীয় বলে আপনারা এতক্ষণ শুনেছেন ও দেখছেন। আমরা কখনোই বন্ধুরা বলে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমাদের দেশে খুব উন্নত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বলে আমাদের শিক্ষাকে উন্নত হচ্ছে এবং আমার বন্ধুরা বলে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমাদের দেশের মনে হচ্ছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আমরা গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, আমরা অন্ধ হয়ে যাচ্ছি। মাননীয় মনিটর আমার প্রতিনিধিকালের পত্রিকা এটা দেখতে পাচ্ছি না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে স্মার্টফোন তৈরি করা হয়েছে সেটি তো সারা দেশে সারা পৃথিবীর সারা জগতের মানুষের কাছে যাবো। কারণ কি সারা পৃথিবী সারা দেশের সারা জগতের লোক অন্ধ হয়ে গেছে। মাননীয় কথা আপনার তাহলে আপনার আমার এটা যার বয়স 80 বছর করতেও পারি না, লিখতেও পারি না। হঠাৎ একদিন থেকে বিছানা থেকে কম্বলের পেটে থেকে হাঁটতে বাইর করে রিমোট হাতে দিয়ে মোবাইল সামনে বললাম হঠাৎ থেকে আমি আমাদের বাসায় বিবি অ্যান্ড্রয়েড টিভির সামনে বেশ উঠল যমুনা নিয়েছে। তিনি কত সুন্দর এক ফুটে তার ইচ্ছা মতো সংবাদ দিতে পারছে। এবং যাই দেখছেন সবাইকে জানাই আমার সাথে আসসালাম। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছে। মাননীয় মন্ডল আজকের এই বিতর্কে একটি বিষয় নির্ধারণ করেন। বিষয়টি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী ভবিষ্যৎ। আমি এই বিষয়ে পক্ষে অবস্থান করছি। সম্মানিত বিচারপতি প্রিয় শ্রোতাগণ, আপনারা কি কখনো ভেবে দেখেছে আমাদের মানবতার ইতিহাসে কোন প্রযুক্তিকে ভেবে দেখেছে? এখন আমি শুরু করে ইন্টারনেট উদ্ভাবনে আমাদের সফলতাকে একদম এগিয়ে নিয়ে গেছে। আজ তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মতো এক বিশ্বকে কেন আমরা ভয় করবো? বারবার বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপজ্জনক, কিন্তু তারা কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আইনে আসার পর দেখেছি নতুন এক প্রকার সন্ধান হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি বিপজ্জনক হয় তাহলে তাই মানুষের আজও আগুন নিয়ে বসে কোথায় পরীক্ষা করতে হতো। তাহলে কি আমরা বসে থাকবো? ওদের মতো দাবি এমন পৃথিবীর স্বপ্ন দেখছে যেখানে গরুর গাড়ি পুজো হয়ে হাজার করতে হবে। আমি ভাবছি আমার প্রতিপক্ষকারী বন্ধু সায়েন্স আরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের নিয়ন্ত্রণ করছে না, ওরা আমাদের সমস্যা সমাধান দিচ্ছে। বিরোধীবাদ বারবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি তুলে নিয়ে বানাচ্ছে, কিন্তু তাই কারণ বলে নিয়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কি কি উপকার করেছে এটা কি দেখছে না, ফিরে ছাড়া করাবে দেখা ওইটা অথচ তারপরে রোমের সুবিধা গ্রহণ না করে বিরোধীবাদ মনে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চাকরি কেড়ে নেবে না, ওরা তাকে আরো দক্ষ করে দেবে। কিন্তু যদি প্রতিপক্ষরা নিজের উন্নতি না চায় তাহলে সে তারই দশা। এই যে আজ আপনারা এত সুন্দর করে বলছেন মানুষের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক হচ্ছে, কিন্তু তার কি জানিস প্রতিদিন আমরা যে রোবট অ্যাপ ব্যবহার করি সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার জন্য প্রায় এখন রাস্তা খুঁজতে গিয়ে আমরা পথ হারিয়ে বসে থাকবো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিরোধী বলছেন বুদ্ধিমত্তা মানুষের চাকরি কেড়ে। তাহলে কি আমরা বলবো একটা আসার পর যখন তারা নতুন কিছু বোঝে না, কিন্তু ইতিহাস কি প্রযুক্তি কখনো আমাদের কোনো কণ্ঠে বরং আমাদের ট্রান্সফার করেছে এবং আমাদের সবাই শাস্তি করেছে। যদি আপনি আপনারা
তাহলে কি ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ ইন্টারনেট এমনকি মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে? তাহলে কি আপনারা পারবেন? তাই বন্ধ করে পড়ালেখা করছে। হ্যাঁ, বলবেন আপনারা আমরা বন্ধ করে পড়ালেখা করতে পারি না, আমরা আলো জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। আসলে মোমবাতিতে যে আগুনটা জ্বালাবে আপনি আসলে কোন দিকে? এটা তো না আপনার কোনো কথা তাহলে বলতে রাখছি বিশ্বাস করতে না পারে তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন হয়ে যাবে কৃতির প্রতিভা দাঁড়িয়ে আগামী ভবিষ্যৎ ছেলেরা আজকে দিনটা কৃতির প্রতিভাটা ব্যবহার হচ্ছে না আমাদেরকে চলে দেয় সারি সারি আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল। ধন্যবাদ পরিবার পরিবার, ধন্যবাদ শ্রোতাগণ। ধন্যবাদ সকলে কথা বলতে গিয়েছে আদিম লোক আমাদের যে পাথরের বছরের ফলে যে আগুনের সৃষ্টি হতো সেই কথাগুলো তুলে এনেছে। এই পর্যায়ে আমরা আমাদের বর্তমানের যে দলের নেতা শহীদ মহাজনের বক্তব্য শুনতে চাই। আশা রাখছি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের জন্য অনেক ভালো কিছু আছে। আমি তাকে তার মূল্যবান বক্তব্য বলার জন্য আহ্বান জানাই। কিন্তু প্রথমে বুঝতে হবে কাজ করতে পারে না, তাকে যেভাবে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে সেভাবে কাজ করে। যদি একই খারাপ ক্ষমতা দেওয়া হয় দেখছি খারাপটাই করবে, যার কারণে খারাপ মিলে বলে দিয়ে দিতে পারে। প্রথমে বুঝতে হবে নিজে নিজে কোনো কাজ করে না, এর ফলে কোনো সময় আনকানি হচ্ছে, এটা বাদ দিয়ে বেশি কথা না বলে আমি আমার ভুলের পয়েন্টগুলোতে চলে আসি। স্বাস্থ্য ঝুঁকি কথাই আছে স্বাস্থ্য সুখে রাখার, যদি স্বাস্থ্য সুখে না থাকে সুযোগ নিয়ে করবো কি? আমাদের স্বাস্থ্য সুখে রাখার জন্য প্রয়োজন পরিশ্রম। আর পরিশ্রম কিভাবে হয়? যদি আমরা শরীরটা কাজে লাগাই। মানুষের শরীর অঙ্গ হয়ে রয়েছে। এবার আমি একজন ব্যাংকার আর একজন কৃষকের মধ্যে পার্থক্য তুলে ধরি। একজন ব্যাংকার 35 থেকে 40 বছরের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু একজন কৃষক 50 থেকে 60 বছরের মধ্যে তার শরীরে রোগ দেখা যায় না, কারণ তার শরীরে গাড়ি থেকে নামার সময় হ্যাঁ তারা গাড়ি ব্যবহার নমস্কার করছে না, কিন্তু মাথা তারা হেঁটে আসতো, তারা মাটির সঙ্গে স্পর্শ হতো। কিন্তু তারা বাইরে আসার কারণে তারা মাটির সঙ্গে স্পর্শ হচ্ছে না, তারা ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, তাদের বিভিন্ন তার জন্য কি তাই না সব কানের মধ্যে রয়েছে। এটা প্রতিপক্ষ বন্ধু করেছে। এই যে আমি এখন পড়ছি 6 থেকে 9 কারিকুলাম যেটা চলছে তার মধ্যে 70% হচ্ছে নতুন কারিকুলাম, নতুন 30% হচ্ছে নতুন কারিকুলাম। 30% কোথায় আসে? 30% মধ্যে আমার সেমিনার দেওয়া হচ্ছে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, যা আমার বইয়ের বাইরে থেকে দেওয়া হচ্ছে। তার মধ্যে 100% এর মধ্যে 99% করছে মোবাইল থেকে, আর 1% করছে নিজ থেকে। তার জন্য আমাদের ছাত্ররা এখন কি করে? নিজের নিজে মনে কাজ করতে পারে? আমার তো মনে হয় না। তাদের ধীরে ধীরে অবুঝ হয়ে যাচ্ছে, তারা নিজে নিজে একটা অ্যাসাইনমেন্ট করতে তারা কি বলে তারা একবার আমার দাদা আছে বলা হয়েছে প্রত্যেকটি ইয়ারে বিপরীত থাকে। তোমরা শুধু আমাদের ভালো দিকগুলো তুলে ধরছো, কিন্তু খারাপ দিকগুলো তুলে ধরছো না। প্রত্যেক তোমরা আমাদের সুন্দর আপনারটাই দেখাচ্ছ, কিন্তু আপনারা কিন্তু প্রোগ্রামগুলো তোমরা দেখাচ্ছ না। আপনার কথা শুনবো না, ও কি বলে যুক্তিগুলো শিশু উৎপাদন কমে যাওয়া, এটার জন্য তোমরা বলছো মানুষের জনসংখ্যা চাহিদা বৃদ্ধি, আসলে তা নয়।
আগে বাংলাদেশ ছিল চতুর্থ বৃহৎ চাল উৎপাদন দেশ, আর এখন বাংলাদেশের চাল আমদানি করতে হয়। এটার জন্য তাই নয়, আগে বলা হতো প্রযুক্তি না আসার কারণে এক ফসল উৎপাদন করতে অধিক হতো, যেটা আমি দ্বিতীয় কথা বলেছেন। আমি সেটা বলতে চাই, আগে প্রযুক্তি ব্যবহার না করে জৈব সার ব্যবহার করে যে টাটকা ফসল ইউজ করা হতো পাওয়া যেত, এখন কীটনাশক ব্যবহার করে সেটা ফরমালিন যুক্ত হয়ে যাচ্ছে না। আগে আপনার একটা মাছ সরাসরি নদী থেকে তুলে খেতে পারতেন, আর এখন মাছের একটা ফরমালিন দিয়ে সেটাকে 4-5 দিনের ভিতরে একটু কথা আমরা আপনাদের কাছে আসতে ওই যে বললাম ছিল, আর এখন আপনাকে বলতে হয় আগে বিভিন্ন আগে চাইছে 100%, সেটা হয়ে গেছে 1% কেন প্রযুক্তি ব্যবহারের ফলে প্রযুক্তি ব্যবহার করে 100% তার জন্য নয়। আমি এই প্রশ্নটা এই কর্তৃপক্ষের কাছে শুরু দিতে চাই। এবার আসি অত্যধিক সামাজিক বৈষম্যের। যদি আমাদের উচ্চ শ্রেণী আগে যখন আমাদের সমাজে একটা অনুষ্ঠান হতো, সেখানে উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী পদ্ধতিতে সবাই সেই সুযোগ হতো। একটা বন্ধের দিকে তারা অনেক কিছু মনে করতো, আমরা সবাই মিলে একসঙ্গে জড়িত হবো। কিন্তু এখন মনে করেন বন্ধের দিন পাইছি, ঘর থেকে এখানে বের হবো, ঘরে বসে এন্টারটেনমেন্ট পাচ্ছি, টেলিভিশন দেখতে পাচ্ছি, মোবাইল দেখতে পাচ্ছি, তাহলে বাইরে বের হওয়ার দরকার কি? মানুষের সঙ্গে দেখে না, তিনি এই যে এখন ইন্টারনেটের কথা আসছো তোমরা, আমি বলতে চাই আমার যারা কেউ নিষ্পক্ষে একটা দেখা গেছিল, তার অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে একটা সংগঠন কিভাবে করা যেতে পারে সেটা হয়তো অনেকে অনেকের আইডিয়া হয়েছে, সেটা আমি তুলে ধরছি না। একজনের সঙ্গে একজনের কিছু ব্যক্তিগত বেশি যখন ছাড়া হয় তখন সেটা মানহানি হতে পারে। মাত্রাধিকার ভাষা বন্ধ করছে না, তাকে আপনি মানুষের দেশের মানুষ হবে যাচ্ছে না। আর উৎপাদনের কথা বলতে গেলে তো যখন আমাদের উৎপাদনই কমে যাচ্ছে, তাদের দেশের চাহিদা কমে যাচ্ছে, মানুষ চাকরি তো করছে। একটা দেশের তখন মধ্যে আমি যখন জাতি ভালো থাকবে, জাতিকে ভালো রাখার জন্য মূল খাদ্য প্রয়োজন, উন্নতি না। আমাদের সকল চাকরির চাকরি কাজ যদি ঠিক হয় তাহলে দেশ উন্নতি হবে, অগ্রগতি না তাহলে তোমার দেশে উন্নতি যাবে। এই যে আমরা মোবাইল দেখছি, আমাদের চোখে ক্লাস 2 বাচ্চা, আমার পরে চোখে চশমা আছে, কেন সে মোবাইল দেখছে? আমরা বাতিল করছি না, তাদেরকে গেমস আকর্ষণ করছে, গেমস হিসেবে বলে আসছে, বলে বন্ধ করা উচিত নাকি করতে হবে না? তোমাদের কাছে আমি সেটা করতে চাই। बहुत ভালো আগামী ভবিষ্যৎ বিভক্ত দলের দলনেতা এবার আমরা দ্বিতীয় পর্ব বলতে শেষ করবো। আসলে এখানে 2 ঘন্টার পালা, 2 ঘন্টা নিয়ে আসবেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে বর্তমানের দলের নেতা দেবল। তার আগে আমি একটা কথা বলবো, তোমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যেন যতটুকু খালি দেওয়া দরকার করবেন ততটুকু দিবা। পরবর্তী না হলে সত্যটা আসতে সময় দেয় না, সেক্ষেত্রে তোমরা তোমরা মিস করে যাবো। সারা ভালো বাড়ি আর বদলো আমরা পাল্টে গাই তোমার এই পর্যায়ে 2 ঘন্টায় আসছে মুখ্য দলের দল নেতা জমিদার নেতা দেবু। আমরা একটু ধৈর্য সহকারে তার যুক্তিগুলো শুনবো। হাইরে কপাল মন্দ, চোখ কাটছে রোদে শুয়ে টাকা নাই অদ্ভুত ধন্যবাদ। পানি নিয়ে পড়ে তো আমাকে আবার কথা বলা তিনি বলেছে যে জনবায়ু পানির সঠিক কথা। আপনারা কি জানেন এ বিষয়ে বিভিন্ন সায়েন্স প্রজেক্ট তৈরি হচ্ছে। দ্বিতীয় কথা বলেছে কিছু খারাপ দিক
কথা বলেছে উনারা ডক্টরেট ক্লিয়ার না হওয়ার কারণে বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। তবে আমি একটা কথা বলি, আপনারা যে ইউক্রেন দিকে লোক সামনে থাকবে এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্যা দিকে হত্যা দিচ্ছে। আপনারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করে এখানে বলছে কি টিচারকে ব্যান করে আছে, ব্যান করে যাবে তাই আপনারা বুঝে গেছেন টিচারের কাজ হচ্ছে যে ভাই নিয়ে ক্লাস করাচ্ছে তারা পাচ্ছি না তারা কি রকম পায় মাঠে সোশ্যাল হচ্ছে না তারা বলছে এই যে বলছে তাকে চলে ঠিক আছে বিভিন্ন তথ্য দিচ্ছে তাহলে বাসায় পেয়ে সংযুক্ত করছে তার সাথে তথ্য দিচ্ছে না আমি একটা তথ্য বলে রাখবো সে বাচ্চাদের সচেতন হচ্ছিলাম স্যাটেলাইট আমার ছেলে ট্যাগিং হচ্ছে আমি একটা ছবি আসে ফাইলে দেওয়া হয়েছিল সেটা ট্যাগিং আই নাও সে মারা ট্যাগিং আমার কথা কথা খাওয়া আছে কত আছে আমি আপনারা ছিলাম দেখছে এই শিশু আপনি বলছেন ওই না তারা শিখি তারা তো তোমার আমার সব ঘুমাতে পারছে চার করে নামাজ পড়তে সব ঘুমাতে পারছে না মাত্র তাই না
চলে পারো তুমি এত চলে গেলা আমাদের খাইয়ে দেবো ব্যবহার করে মানুষের সঙ্গে চিন্তা হলে তো মধ্যবিত্ত সম্ভব নয় এটাকে করতে পারছে এর জন্য দায়ী নয় আমরা এমন পৃথিবীর সংখ্যা দেখি না যে পুরো পৃথিবীর পর্যন্ত তৈরি হবে এমন পৃথিবীর সম্পদ দেখি সম্পদ তৈরি হবে এবার বলি আমরা যে আমরা যে বললেন মোবাইল আসক্তির কথা যে মোবাইল আমরা দেখি না আমরা মোবাইল আমাদেরকে নিশ্চয়ই আমরা দেখি এই যে বিভিন্ন ধরনের সফটওয়্যার গেমস প্রিপেয়ার সবকিছু না দেখায় সেটা আমাদেরকে আসক্তি করে আসক্তি যদি না করতো তাহলে কেউ দেখতো না এখানে যতগুলো ছেলে আছে সবাই ফ্রি ফায়ার খেলেন অনলাইনে সব আছে এবার আমি বলি অনলাইন শপিং করছি সেটা অনেক আইটিপি মাথা সুন্দর করে দেখাচ্ছে কিন্তু আমি যেটা যখন ঘরে আনছি সেটা 2 টাকা কম হচ্ছে না সেটা আমাদের ঘর পিছনে কোনো জিনিস না এটা কি চাই না ওষুধ আমার ওষুধ আমার যাবে তখন একটা প্লেট করে খাওয়া টাকা হবে সেটা স্বাস্থ্য দেবো প্রস্তুত করতে হ্যাঁ মনে করি অসুস্থ কোনো সে নিচে করবে সে অর্ডার করবে হয়তো অসুস্থ আমাদের ভিতরে সেটা অনেক ভয়ানক এই যখন আমাদের প্লেট করে খাবারটা দেখাবে আমরা কিন্তু সেটা খেয়ে ফেলবো যখন এখানে এসে দেখবো সেটা 200 টাকা খাবারও চলবে না তখন সুস্থ রোগীটা কি হবে না গ্যাস্ট্রিকের মতো বিভিন্ন রোগ হবে না তার কি ব্যথা হবে না তার খাওয়ার প্রবলেম হবে না আমি সেই ব্যবস্থাকে একটা করতে চাই আমার প্রতিপক্ষ বন্ধু শুধু পারবেন সে ভালো দিকগুলো তুলে ধরছে কিন্তু খারাপ দিকগুলো কতটা কথা সেটা তুলে ধরছে না আমি সেগুলো বলতে চাই হ্যাঁ উপাত্তি জানা হয় কিছু না রাইটারের আচ্ছা আগে শোধ করতে 100 বছর আগে মানুষ কি বাচ্চাদের বাবারি বসে জড়ায়নি তখন যে আমাদের এখন আইফোন পায়া দিয়েছে না ওখানে আমি বলছি তো ওখানে আমি ওকে আসি এটা আপনারা বলেন আমার যে রান্না করে সেটা বাদ চেক করে সেটা করে হচ্ছে প্রথম দিক থেকে অবস্থা দ্রুত অসুস্থ হয় এত মানুষকে 8,000 না মেডিকেলের মধ্যে একটা গাড়ি পারবো আজকে তাদের সাথে সহকারী হিসেবে ছিল আর মুখ্যদের মধ্যে যেগুলো নেতৃত্বে সহকারী হিসেবে ছিল নাবিলা ইসলাম এবং সাদিয়া আলম। তো আমি প্রত্যেক দলকে অভিনন্দন জানাই তাদের এই চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। তার আগে একটু সন্তোষ করি সেটা হচ্ছে আমি আসলে দায়িত্ব নিয়ে কাজটা করতে চেয়েছিলাম যে পক্ষের মধ্যে যাতে বক্তব্যগুলো যাতে চমৎকার হয়। আমি জানি না কতটুকু ওরা পেরেছে সেটা আমাদের অডিয়েন্সে আমাদের আজকে যে বিজ্ঞ বিচারক মন্ডলী আছেন সভাপতি আছেন বিশেষজ্ঞ আছেন তাদের মাধ্যমে হয়তো আমরা চাইব নিরপেক্ষ ভাবে কাজ করার চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার মূল্যবান কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে দেবে।
আমি এখন তোমাদেরকে একটু শুনতে পারবো। আমরা সময়টা পার করে যাচ্ছি, সময় যাচ্ছে কিন্তু তারপরে একটু শুনতে হবে। আমার তো আমার সদ্যীয় প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষক যিনি মডারেশনের দায়িত্ব পালন করলেন, আমার তো বিদ্যালয় মন্ডলী, আমাদের এই মঞ্চে আমরা যারা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাছে আজকে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ ছিল সকলের সৃষ্টি, মন, কাম সবকিছু ছিল পিতার ঠিক নেতৃত্বে। আমি তাদেরকে প্রথমে অভিনন্দন জানাই। আমি এর সাথে সাথে আমাদেরকে সব সহকারী বন্ধু আব্দুল স্যার, তিনি এই উদ্যোগটি নিয়েছেন এবং এই পরিকল্পনা করেছেন সামগ্রিকভাবে কয়েকদিনের কষ্ট করে আজকের এই বিতর্ক জাতীয় অনুষ্ঠান তার কাছে আমরা অভিনন্দন ব্যক্তিগতভাবে আমাদের কৃতজ্ঞতা। এখন আমি আসি বিতর্ক প্রতিযোগিতায় লাভের বিষয়গুলি কি। আমরা আরো আকর্ষিত হতে পারতাম যদি আমাদের প্রতিযোগিতাটি সংগঠন করতাম এবং আমরা যদি এটিও করতাম যে আমাদের সকল ছাত্র ছাত্রীরা দর্শক হতে পারত এবং আনন্দিত হতাম আমাদের মেয়েদের পাশাপাশি মাঝে মাঝে প্রত্যেকটা গ্রুপে একটা দুইটা করে ছেলে থাকলে আমাদের কিন্তু বৈষম্যের জায়গায় একটু মুক্ত থাকতে পারত। কিন্তু প্রমাণ করলাম আমাদের ছেলেরা মেয়েদের চলে আসে, এটা কিন্তু আমাদের ছেলেরা ভবিষ্যতে তারা আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে ছেলের মতো সামনে প্রত্যেক দলের প্রথম থেকে এবং তাদের এই বিষয়গুলি আমাদের থাকলে আমরা আমাদের এই আমাদের একজন প্রাক্তন শিক্ষক ছিলেন আমরা সকলে সম্মিলিত করতাম এবং আমরা রুলকাদের স্যারকে ব্যবহার করেছি। উনি কাজ করেছেন এই বিদ্যালয়ে দুইবার সারা রাউজানে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। এটা আমাদের জন্য গৌরবের। এখন আমাদের যখন বিষয়গুলো আরম্ভ হয় আমাদের স্যার কথাটা মনে পড়ে, আমরা ভাগ পরিবারে বসতাম। আমি এখন এই কথাটা বলবো আমাদের আমাদের সকল সারা আমরা কষ্ট করতে রাজি আছি, আমরা আবারও ভালো থাকতে পারবো। আমাদের আছে দুই দলে দেখলাম আমি প্রমাণ করতে পারবো আবার যে আমাদের কার্যক্রমকে আরো উন্নত করতে পারবে, উন্নত করতে পারবে। আর কিছু বলবো না, বলার যা আছে মাননীয় সভাপতি তথা বলবেন মডারেটর সামগ্রিক বিষয়গুলিকে প্রকাশ করে ভালো করে কিছু প্রস্তাব করবেন। এই আজকে অনুষ্ঠানের সভাপতি সময় স্বল্পতার কারণে উনি বিশেষভাবে অনুরোধ করেছেন, উনি এই পর্যায়ে রাখবেন। আমি অনুরোধ করবো তোমাদেরকে আর কিছুক্ষণ একটু কথা বলবো না কেউ, সবাই চুপ থাকবো। ছেলেরা ফানে ফানে এই পদে ফানে করে রাখুন সমস্যা থাকবে নগরের দিন
হচ্ছে তো আজকের এই বিতর্কের আমাদের স্কুলে অনেক প্রতিভা আছে, বিদ্যালয়ে অনেক প্রতিভা আছে। এই প্রতিভা উদ্যানে নয়, চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। তাহলে হবে তাহলে একদম সেটা লঙ্ঘন করেছে। আমি আপনাদেরকে তাদের জবাব দেব, তাদের আমি আপনার ঘোষণা দেই। তাদের মামলায় আপনাদের জনগণকে শিক্ষা তারা বলছে যে তাকে নাম দিতে হয়, আমরা এখান থেকে তাদের নামটা দেখা। যাই হোক, আমার সচেতনতা ভালো করে আমাদের আজকের এই আয়োজন হয়তো যারা অভিনয় করেছেন সিদ্ধান্ত কামনা করছি, এবং উত্তরোত্তর এই ধরনের অনুষ্ঠান যাতে আমাদের যারা কর্মী আগামীতে আসবে তাদেরকে নিয়ে ষষ্ঠ শ্রেণী যারা ভর্তি হবে নবীনরা, তাদেরকে যেন আমরা এই ধরনের একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রলুব্ধ করতে পারি এই প্রত্যাশা এবং সকলের হৃদয় কামনা করছি। আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা একটু দয়া করে সবাইকে শিক্ষিত হবে। এই পর্যায়ে আমাদের বিচারক মন্ডল থেকে সবচেয়ে যিনি সিনিয়র বয়োজ্যেষ্ঠ আমাদের প্রদীপ কুমার দেসার, তার মূল্যবান কিছু কথা বলবেন। আমি ক্ষতিগ্রস্ত হওয়া সকলকে আমি একটা জিনিস বেশি উপলব্ধি করেছি যে আমাদের দেশে সাংস্কৃতিক যেভাবে হারিয়ে যাচ্ছে, তোমরা যদি এইভাবে অনুষ্ঠান করো অন্তত পক্ষে আমাদের প্রতি স্কুলের সংস্কৃতিটা আগো চলত আশা করি আমরা ধরে রাখতে পারবো। এছাড়াও আমি আজকে যে বিগত প্রতিযোগিতায় যেগুলো দেখেছি, যেগুলো মোটামুটি ভাবে অনেক ভালো হয়েছে, যদিও বা এখানে আমি বিচারকের দায়িত্বে ছিলাম, আমাদেরকে তোমরা বিচারকের দায়িত্ব দিয়েছো, বিদায় দিয়েছি, আমাদের চাইতে তোমাদের ভূমিকা বেশি। যে যদিও আমরা এখানে করতাম বা বিচার করেছি, পরোক্ষভাবে বিচার পূর্ণ করেছি, আমিও দেখেছি তোমরাও এর মধ্যে আমি কতটুকু করতে পেরেছি সেটা কিন্তু আমি আমার মত নিয়ে আমি বিবেচনা করেছি। আমাদের একটা বিবেচনা আছে, এই পক্ষ বিপক্ষ নির্ণয় করা আসলে কঠিন ব্যাপার। বিতর্ক মানে বিশেষ একটা বিষয় নিয়ে তর্ক, তার নাম বিতর্ক। আর বিতর্ক হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়কে নিয়ে কিছু উপস্থাপন করাকে বিতর্ক বলে। সবার শেষে যারা বিতর্ক অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু আরো কিছু ছেলে অংশগ্রহণ করা দরকার ছিল, কারণ আমাদের এখন মনে হচ্ছে ছেলে শুধু জানতাম না। তোমরা এই বিবেচনাটাকে আগামীবার অংশগ্রহণ করবে এই আশা রেখে আমি আমার এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুষ্ঠানের মডারেটর মূল্যবান আপনার সম্ভব ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অবশ্যই আজকে যে বিজয়ী দল সেই নামটা আমরা পেয়ে যাবো। বিচার মূল্যে কাজ করে মিলেছে মনে হয় ইতিমধ্যে। তো আমরা স্যারের যে নির্দেশনা বক্তব্য থাকবে সেইটা খুব ধৈর্য সহকারে সকল শিক্ষার্থীর প্রতি বিভিন্ন অনুরোধ জানিয়ে আমি আপনাদের উপরে আজকের অনুষ্ঠান ছিলাম। আজকে আমি বিদায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়র শিক্ষক তাদের ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার
উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক, অধিকার, অতিথি ম্যাডাম, প্রফেসর এবং যিনি আজকের এই অনুষ্ঠানের আয়োজক, অনুষ্ঠান উপস্থাপক দায়িত্ব পালন করে অনুষ্ঠানকে শিক্ষক করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত পক্ষে বিপক্ষ দল সবাইকে জানাচ্ছি আমার আজকে বিচারের বিষয় ছিল আগামী ভবিষ্যৎ। এখানে আমাদের জানা উচিত আল্লাহ তাআলা পৃথিবীতে অনেকগুলো জীব সৃষ্টি করেছেন। সেই জীবগুলোর মধ্যে শ্রেষ্ঠ করেছেন আশরাফুল মাখলুকাত বলা হয় সেটা মানুষকে। তার একটি কারণ তার বুদ্ধি আছে বলে। গরু প্রাণী, মানুষের প্রাণী, গরুর মধ্যে বুদ্ধি নাই, মানুষের মধ্যে বুদ্ধি আছে, বুঝিয়ে চলতে পারে। সেই তার মেধাকে কাজে লাগিয়ে সে এগিয়ে যেতে পারে। এই জন্য মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। তো আজকের এই বিষয়ে পক্ষে দল এবং বিপক্ষে দল, পক্ষে দল চেষ্টা করেছেন এদের কৃত্রিম বুদ্ধিমত্তা যে আগামী ভবিষ্যৎকে আরো এগিয়ে যাবে, এরা বিভিন্ন যুক্তির তর্ক উপস্থাপন করেছেন কিভাবে আজকের পৃথিবী এত সুন্দর হয়েছে। মানুষ তার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনকে সহজ করেছে, তারা চেষ্টা করেছেন। পাশাপাশি বিপক্ষ দল তারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে চেষ্টা করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ যে অলস হয়ে যাচ্ছে, মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, মানুষ যে তার আয় নিজে নিজে কমিয়ে ফেলতেছে, এই বিষয়গুলো তারা তুলে ধরতে সমর্থ হয়েছেন। সেজন্য আমি পক্ষে দল এবং বিপক্ষ দল উভয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের যুক্তি তর্ক তো ভালো লাগছে, অত নাম্বার আমার হাতে ছিল না, কিন্তু আমার হাতে থাকতো আমি সহজ বক্তাকে 10-এ 10 দিয়ে দিতাম। আমি আমার বিচার করার চেষ্টা করেছেন, কিন্তু আমার আমি যেটা দেখেছি আমার সকল বক্তারের বডি ল্যাঙ্গুয়েজটা একদম বিতার্কিক হিসেবে নিজেকে যেভাবে প্রেজেন্ট করা দরকার, আমার সেই বিতার্কিকরা সেটা অর্থসম্মত হয়েছেন, সেটা তাদের না করেছেন। আজকে অডিয়েন্স হিসেবে দিলেন আমার খরচাটা আমার স্যার বলতেছে একদম সক্ষম ছেলে নাই কেন, আমি তো স্যার আগামী বক্তব্য ঢাকা থেকে চ্যানেল ঠিক করতে পারে, আমরা সে অপরকে আসি সেটা আমি তাদের বিজ্ঞানের যে প্রজেক্ট তৈরি সেটা আমি দেখেছি। আমি বলবো তাদের অনেক প্রতিভা আছে, এই প্রতিভাকে আমরা বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আগামী 2025 আমাদের সেরা একটা কৃতজ্ঞ হবে। দেখেন অতিথির আসলো, আমি কথা বাড়াবো না, যেহেতু যেগুলো বলার চেষ্টা করে আমাদের সম্মানিত বিচারকরা যে নাম্বার দিয়েছেন সেই নাম্বার অনুযায়ী আমরা দেখেছি 6 নাম্বার খুব কাছাকাছি। এমন ফাইট হয়েছে স্যাররাও এই নাম্বারটা দিতে গিয়ে অনেক ইনসিকুয়েন্স বলে আমি বিশ্বাস করি। যেখানে তারপরে একজনকে বিজয় ঘোষণা করতে হয়, সেই হিসেবে আমরা আসতেছি বিজয়ী দল তাদেরকে বলা যায় এবং খারাপ জিনিস হবে নাম্বার অনুযায়ী আমি 3 জন বিচারকের নাম্বার যোগ করে যাদেরকে বিজয়ী ঘোষণা করতে চাই, তারা হলেন পক্ষের আর 2 নম্বর কম পেয়ে তারা বিজয়ীকে তারা এখন আমরা আসি আজকে খেলা সারা বছর কথা শুনতে চাও না,
আমরা যে নাম্বার শুরু করেছি তারা মুক্ত হয়েছে সর্বোচ্চ 25 নাম্বার পেয়ে চৈতি আমার